কি গোপাল, একদিনের তদন্তে তুমি কি সিদ্ধান্তে উপনীত হলে? মহারাজ, তদন্ত চলছে, তবে এটুকু বলতে পারি যে এই কাজে শত্রুপক্ষের হাত থাকার যতটা সম্ভাবনা রয়েছে, মিত্রপক্ষের হাত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না মহারাজ। মিত্রপক্ষ? মিত্রপক্ষ মানে তো আমাদের নিকটবর্তী রাজ্য। না না মহারাজ, আমি ঠিক তা বোঝাতে চাইছি না। আমার মনে অন্য কোনো শঙ্কা ছবল মেরে যাচ্ছে মহারাজ। ছবল মেরে যাচ্ছে কেন? তোমার মন কি সাপে পরিণত হয়েছে নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, মনে শঙ্কা ছবল মেরে যেতে গেলে মনকে সাপ হতে হয় না, শঙ্কাই তখন সাপের মতো বিষধর হয়ে ওঠে মহারাজ। আমার মনে হচ্ছে কোটাল মশাই কাউকে গ্রেফতার করে নিয়ে আসছিলেন আপনার কাছে। সেই কয়েদি ধরা পড়লে যেহেতু সমূহ বিপদ, তাই তাকে প্রাণে মারার জন্যে আগে থেকেই একদল লোক কাছে পিঠে লুকিয়েছিল, তারাই সবাইকে মেরেছে। তো ভাবো মন্ত্রী, ভাবো এই দুর্দিন কিভাবে কাটিয়ে ওঠা যায়। জ্যোতিষী, বিস্তারিত বলো তো আমায় তোমার গণনা। মহারাজ, আমাদের রাজ্যের ওপর অশুভ প্রভাব প্রকট। জ্যোতিষী, তোমার কাছে আছে কি কোনো উপায়? শাস্ত্রে বলেছে সমস্যা থাকলে তার সমাধান থাকবেই। উপায় আছে। 2,000 কলসির গাওয়া ঘি আর 2,000 চন্দন কাঠ দিয়ে যজ্ঞ করলে তবেই রাজদেবতা তুষ্ট। হ্যাঁ, আর আমার উদর পুষ্ট। বলি, রাজকোষ খালি করে দিলে রাজ্য চলবে কি করে শুনি? আর কোন শাস্ত্রে লেখা আছে যে শত্রু এলে যুদ্ধ না করে পুজো করতে হয়? হ্যাঁ আয়, তোমার বড় লম্বা চওড়া কথা বাপু। মহারাজ, যতক্ষণে দেহে আছে প্রাণ, এই রাজ্যকে বুক দিয়ে রক্ষা করব আমি। আপনি শুধু আদেশ দিন। তোমার রাজভক্তিতে আমি অভিভূত সেনাপতি। যথার্থই বলেছ সেনাপতি। সত্যি তো, আমাদের সেনাবাহিনী কি করতে আছে যদি যজ্ঞ করেই শত্রু তাড়াতে হয়? সঠিক কথা মহারাজ। আজ আমার রাজসভায় কোনো হাসির আওয়াজ নেই, সবাই উদ্বিগ্ন। বলি গোপাল, এই কঠিন সময়ে হাসির ফোয়ারা যদি ছোটাতে না পারো, তাহলে আর তুমি ভাঁড় হলে কিসে বলো তো? রাজ্য যখন সংকটে মহারাজ, তখন হাসি দিয়ে কি আর ভুলে থাকা যায়? এই কুডাক ডাকা লোকগুলোকে না আমি একদম সহ্য করতে পারি না। কুডাক নয় মন্ত্রী মশাই, আজকালকার দিনে কে যে শত্রু আর কে যে বন্ধু তার পার্থক্য করা বড়ই কঠিন। তাই তো আমি বড়ই চিন্তিত। ভাঁড়ের আবার চিন্তা? চিন্তা এখন তো আমাদের। তুমি শুধু আমাদের একটু হাসিয়ে আনন্দ দাও গোপাল, তাহলেই হবে। অথবা চিন্তা থেকে মুক্তি পেতে তুমি কবির মতো কাগজ কলম নিয়ে বসে যেতে পারো, একটু পদ্য লিখতে পারো। কি কবি, আছে তো তোমার সম্মতি? আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, তবে তাতে সাহিত্যেরই ক্ষতি। সাহিত্যের ক্ষতি কিনা সে পরে দেখা যাবে, তবে কবির যে চাকরি যাবে সে বিষয়ে আমি নিশ্চিত। গোপালের দেখছি খুব অহংকার হয়েছে। সর্বঘটে একেবারে কাঁঠালি কলা হয়ে বসে আছো দেখছি। কাঠালি না মর্তমান কলা সে আমি বিচার করব, আপনি বরং আপনার কাজে মন দিন। কেননা এই মুহূর্তে রাজ্যের সুরক্ষার দায়িত্ব আপনার। সেটা না করে আপনি রাজসভায় বসে আছেন আর আমার অবস্থান নিয়ে মন্তব্য করছেন। মহারাজ, মাফ করবেন আমার ধৃষ্টতা। না গোপাল, মাফ তোমায় আমি করব না। যতক্ষণ না তুমি আমাদের হাসির কারণ হয়ে উঠছো, ততক্ষণ তোমায় মাফ করা আমার পক্ষে সম্ভব নয়। মহারাজ, আপনি আসার আগে মন্ত্রীমশাই রাজ্যের সংকট নিয়ে চিন্তিত ছিলেন, তাই এখন না হেসে আমাদের সত্যিই রাজ্যের কথা ভাবা উচিত। হাসির ফাঁসে এখন না আবার হাঁসফাঁস করে উঠতে হয়। হাসির ফাঁসে হাঁসফাঁস? বাহ গোপাল বাহ, তুমি পদ্য লেখো না বলেই সভাকবির কলাটা মূলটার অভাব হচ্ছে না। তা সেনাপতি, কি ভাবলে সুরক্ষার ব্যাপারে? আপনি আমার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ। আমি কোটালকে নির্দেশ দিয়ে দিয়েছি, ও এই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। বটে, কিভাবে শুনি? কোটাল আমার নির্দেশে নগরের প্রত্যেকটা প্রবেশদ্বার পরিদর্শন করেছে আর দেখছে যেন সেখান দিয়ে মাছি গলতে না পারে। শুধু মাছি না, খেয়াল রাখতে হবে যাতে মানুষও না গলতে পারে।
সেনাপতি সেনাপতি আমার গণনা অনুযায়ী এবারে আমাদের রাজ্যের শত্রু হলো গুপ্ত। তার দ্বারা ক্ষয়ক্ষতি অনিবার্য। যতই কোটাল ঘুরুক নগর দ্বারে, বিপদ তো রাজ্যের ভেতরে। এ ক্ষয় থেকে রাজ্যকে তুমি বাঁচাতে পারবে না। চুপ করো জ্যোতিষী, আমি তোমাদের কুডাক ডাকার জন্য মাস মাইনে দিই না। মহারাজ মহারাজ আমার গণনা বিশ্লেষণ করাই তো কাজ, আর আমার গণনা যে ভুল হয় না সে আপনি জানেন। না, তা হয়নি, তাই তোমায় প্রাণদণ্ডটাও দিচ্ছি না। কিন্তু বিষয়টা যখন তোমরা এত গুরুত্ব দিয়ে ভাবতে বলছো, তখন আমি সুরক্ষা ব্যবস্থা আরো কঠিন করে দিচ্ছি, রাজ্যের ভেতরেও চর লাগাচ্ছি, আর সীমান্তে ওই সৈন্য সংখ্যা আরো জোরদার করছি। আপনি আদেশ দিন মহারাজ। আমার সম্পূর্ণ সম্মতি আছে। আমিও তবে আসি মহারাজ, আমার একটু কাজ আছে। ও, তুমিও তাহলে কাজ করো গোপাল? মানুষ মাত্রেই কাজ করে মন্ত্রী মশাই। এই যেমন আপনি সারাদিন সভায় মহারাজের সামনে ঠায় দাঁড়িয়ে থেকে মাছি মারেন, তেমন অত গুরুত্বপূর্ণ না হলেও আমারও কিছু কাজ থাকে। গোপালের সাথে কথায় পেরে ওঠা অত সহজ নয় মন্ত্রী। যাও যাও গোপাল, তুমি তোমার জরুরি কাজে যাও। মহারাজের জয় হোক। কি হলো মহারাজ, এত জরুরি তলব? কাল আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা আজ সত্যি হয়ে দেখা দিয়েছে। কাল অনেক রাতে কোটাল তার রক্ষী সমেত টহলদারি করে ফিরছিল উত্তর সীমান্তে ওই বাগদি পাড়ার পাশ দিয়ে। তখন তীর দিয়ে কোটাল ও তার রক্ষীকে মেরে ফেলা হয়। সে কি মহারাজ, কোটাল আর নেই? আপনাকে কে খবর দিল? তাদের মৃতদেহ তাদের ঘোড়া নিয়ে পাশের এক গ্রামে পৌঁছয়, সেখান থেকেই খবর আসে। এ তো বড় সাংঘাতিক কথা মহারাজ। সেনাপতি গিয়ে তদন্ত করেছে? সেনাপতি তো তদন্ত করছেই, কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তাই আমি চাই যে তুমি এই বিষয়ে একটু ভাবনা চিন্তা করো। যথা আজ্ঞা মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। কিন্তু আমাকে কে বোঝাবে যে ওরা আসছিল কোথা দিয়ে, কোন দিকে যাচ্ছিল, তীর কোন দিক থেকে মারা হয়েছে? হ্যাঁ, সেনাপতি তোমাকে এই বিষয়ে সাহায্য করবে গোপাল। না মহারাজ, সেনাপতি মশাইয়ের এখন অনেক কাজ। আপনি বরং আমায় কোনো রক্ষীর সাথে ওই ঘটনাস্থলে পাঠান। বেশ গোপাল, বেশ, তুমি যেমন চাইছো তেমনই হবে। রক্ষী, এই রক্ষী, তুমি গোপালকে নিয়ে ওই ঘটনাস্থল পরিদর্শনে যাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। ফিরে এসে আমি আপনাকে সব তথ্য দিচ্ছি মহারাজ। আচ্ছা, কাল যখন কোটালের দেহে তীর লাগে তখন তোমরা এখানে ছিলে? আমরা পাশের গ্রামে থাকি হুজুর। কাল যখন কোটাল আর লক্ষ্মীর দেহে তীর লাগে তখন তাদের দেহ আর আরেকজন অজ্ঞাত পরিচয় মানুষের দেহ নিয়ে ঘোড়াগুলো আমাদের গ্রামে যায়। অজ্ঞাত পরিচয় মানুষ? কে সেই অজ্ঞাত পরিচয় মানুষ? আচ্ছা, তোমরা কি করে বুঝলে যে ওই সে অজ্ঞাত পরিচয় আমাদের দেশের কেউ নয়? আগে হুজুর, তার চেহারা আর গঠন আমাদের দেশের মানুষের মতো নয়। তার হাতটা পিছ মোড়া করে বাঁধা ছিল, আর তার দেহটা ওই ঘোড়ার সাথে বাঁধা ছিল। আচ্ছা, তাহলে তো বিষয়টা ভাবাচ্ছে। চলো তো দেখি কোন জায়গায় ঘটনাটা ঠিক ঘটেছে, সেটা দেখাবে। চলো। আগে হুজুর, সেটা দেখেছে নেপা। হ্যাঁ, সে আমাদের পাড়ার সবচেয়ে ছোট আর ডান পিঠে ছেলে। সে ভূত দেখবে বলে রাতের বেলা গাছে গাছে ঘুরিয়ে বেড়ায়।
ও কালকেও ভূত দেখার জন্য লুকিয়েছিল এদিক ওদিক। তা ওই সবাইকে গিয়ে ব্যাপারটা বলে। আচ্ছা, ও ঠিক কি বলে? ও বলে যে রাজার কিছু সৈন্যের ওপর ও আক্রমণ হতে দেখেছে। সেই শুনে আমাদের গ্রামের লোকজন যখন বেরোয় তখনই দেখতে পায় যে ঘোড়াগুলো পিঠে মৃতদেহ নিয়ে এই দিকেই আসছে। তাহলে তো ন্যাপার সাথে একবার দেখা করতে হচ্ছে। ন্যাপা আসলে খুবই ভয় পেয়ে গেছে, কারো সাথে কথা বলতে চাইছে না। ঠিক আছে, ঠিক আছে, আজ তাহলে ন্যাপার সাথে দেখা নাই বা করলাম, তোমরাই আমায় জায়গাটা দেখাও। জায়গাটা হলো এই যেখানেই আমরা দাঁড়িয়ে আছি, ঠিক সেইখানেই। ও বাবা, তাহলে ন্যাপা এইখানে রাত বিরেতে ঘুরঘুর করছিল? এই ফাঁকা রাস্তা আর এই ঝাঁকড়া অশ্বত্থ গাছ, তো যে কেউ এলেই তো ভয় পাবে। চলো রক্ষী, আমার কাজ আজকের মতো শেষ। কি গোপাল, একদিনের তদন্তে তুমি কি সিদ্ধান্তে উপনীত হলে? মহারাজ, তদন্ত চলছে, তবে এটুকু বলতে পারি যে এই কাজে শত্রুপক্ষের হাত থাকার যতটা সম্ভাবনা রয়েছে, মিত্রপক্ষের হাত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না মহারাজ। মিত্রপক্ষ? মিত্রপক্ষ মানে তো আমাদের নিকটবর্তী রাজ্য। না না মহারাজ, আমি ঠিক তা বোঝাতে চাইছি না। আমার মনে অন্য কোনো শঙ্কা ছবল মেরে যাচ্ছে মহারাজ। ছবল মেরে যাচ্ছে কেন? তোমার মন কি সাপে পরিণত হয়েছে নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, মনে শঙ্কা ছবল মেরে যেতে গেলে মনকে সাপ হতে হয় না, শঙ্কাই তখন সাপের মতো বিষধর হয়ে ওঠে মহারাজ। আমার মনে হচ্ছে কোটাল মশাই কাউকে গ্রেফতার করে নিয়ে আসছিলেন আপনার কাছে। সেই কয়েদি ধরা পড়লে যেহেতু সমূহ বিপদ, তাই তাকে প্রাণে মারার জন্যে আগে থেকেই একদল লোক কাছে পিঠে লুকিয়েছিল, তারাই সবাইকে মেরেছে। তো কোটাল কাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল সে খবর পেয়েছো? না মহারাজ, সেই কাজই করছি, কারণ সেটা জানা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে একটা খবর পেয়েছি যে ওই গ্রামে একটা বাচ্চা ছেলে, এই 12-13 বছর বয়স, সে খুব সাহসী ছেলে। সাহসী কি করে জানলে? কারণ সাধারণ মানুষ যে সমস্ত জায়গায় যেতে ভয় পায়, সেই ছেলেটি সেই সমস্ত জায়গায় নিশ্চিন্তে ঘুরে বেড়ায় রাত বিরেতে, ভূত দেখতে যায়। আজ সন্ধেবেলায় আমি সেই বাচ্চাটির সাথে দেখা করব, কারণ কাল ঘটনাস্থলে ওই বাচ্চাটি উপস্থিত ছিল। খুব ভালো কথা। আমি তার সাথে কথা বললেই সব রহস্য উদ্ঘাটন হয়ে যাবে। তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। আর সাবধানে নিয়ে এসো তাকে। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা গোপাল, আমার একটা কথার উত্তর দাও তো। বলুন মহারাজ। আচ্ছা, তুমি নিশ্চিত হচ্ছ কি করে যে যারা এই কাজের সাথে যুক্ত তারা কেউ বাইরের শত্রু নয়, সবটাই ভেতরের ষড়যন্ত্র? মহারাজ, প্রথম কথা হলো যে ঘোড়াগুলো আসছিল উত্তর থেকে দক্ষিণে, কিন্তু তীর ওদের পিঠে লাগে, তার মানে ওরা ঘোড়ায় বসে কোনো কারণে পেছন দিকে ঘোরে। কোটাল রাতের বেলায় কেন পেছন দিকে ঘুরবে? সেটাই তো কথা মহারাজ। কোটালের মতো বিচক্ষণ মানুষ যে কেউ ডাকলেই রাত বিরেতে পেছনে ঘুরবে না, তার জন্য নিশ্চয়ই কোনো উপযুক্ত কারণ থাকতে হবে। ঠিকই বলেছ গোপাল, অদ্ভুত অদ্ভুত তোমার বিচক্ষণতা। তবে উত্তর থেকে দক্ষিণ দিকে আস্তে আস্তে আবার ঘোড়াগুলো দক্ষিণ দিকে মুখ করে, এটা তুমি বুঝলে কি করে? না মহারাজ, ঘোড়ার পায়ের ছাপ দেখেছি আমি। উত্তর থেকে দক্ষিণ দিকে তীর বেগে ছুটে আসছিল, তারপর আচমকা ঘটনাস্থলে ঘোড়াগুলো থামে।
এবং আবার উত্তরমুখী হয়। তখন ওদের পিঠে তীর লাগে আর ঘোড়াগুলো ওদের উত্তর দিকের গ্রামে নিয়ে যায়। খুব চিন্তায় ফেলে দিলে গোপাল। আমার রাজ্যে বসে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র। চিন্তা করবেন না মহারাজ, আমি আজই ওই ছেলেটিকে নিয়ে আপনার কাছে আসছি। এসো এসো তবে। মহারাজের জয় হোক। ওই তুমি আবার ভাবতে বসেছো? গিন্নি, একটা খুব চিন্তার বিষয় দেখা দিয়েছে গো। না ভাবলে এর কোনো উত্তর বেরোবে না। তুমি একাই ভাবছো? তোমাকে তো আগেই বলেছি, সমগ্র রাজ্যের চিন্তার ভার আমার মাথায়। রাজ্যের আকাশে বিপদের কালো মেঘ, তাকে যদি না সরানো যায় তাহলে তুমি আমি সকলেই নিশ্চিহ্ন হয়ে যাব। ওরে বাবা, কি বলছো তুমি? ঠিকই বলছি গিন্নি, আমাকে ভাবতে দাও, ভাবতে দাও, না হলে রাজ্যের ধ্বংসের জন্যে প্রস্তুত হও। বাবারে, এত জটিল বিষয়, আমি চললুম বাবু। গিন্নি, গিন্নি, কি হলো আবার? তোমার আলতার শিশিটা একটু দেবে? দীক্ষেতা, এই বয়সে তুমি আমায় আলতা পরিয়ে দেবে? তোমাকে বললাম না তুমি ভাবতে যেও না, ভাবনার কাজ আমার। একটু অন্ধকার হোক, তাহলে যেমনটা ভাবছি তেমনটাই হবে। যা ভেবেছিলাম তাই। ঘরের ভেতর বিভীষণ না থাকলে এমন ঘটনা তো ঘটে না। ওই যে আসছে, এই ঘোড়াটায় এই বাচ্চা আর গোপাল বসে আছে। আগে ওদেরকে খতম করো, তারপর রক্ষীকে খতম করো। যথা আজ্ঞা। দেখো যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়। ইস, ছি, 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 এ কি একটা পড়লো গাছের ওপর থেকে। আগে গাছে প্রচুর পাখি থাকে, কিছু একটা করে টোরে দিয়েছে হয়তো। তাই হবে। যাই হোক, বাবা, আমাদের কাজ তো খতম। গোপালের অতিরিক্ত বুদ্ধি আর ওই বকবকানির হাত থেকে বাঁচা গেল। মহারাজ কৃষ্ণচন্দ্র আর কোনো দিন এই রহস্য উদ্ঘাটন করতে পারবেন না। সে আর বলতে, উচিত শিক্ষা হয়েছে গোপালের। চলো চলো, রাজসভায় যাই আর গোপালের জন্য অপেক্ষা করি। গোপাল কোথায় গেল? আমি তো বড়ই উদ্বিগ্ন হয়ে আছি। গোপাল বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে দেখুন মহারাজ। আরে গোপাল তো ভাঁড়, ওর কি আর রহস্য উদ্ঘাটন করা কাজ? হ্যাঁ, মহারাজের জয় হোক। আপনাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত মহারাজ। আরে গোপাল, এসো এসো। তা বলো তো গোপাল, তুমি কি রহস্য উদ্ঘাটন করতে পেরেছো? আমি রহস্য উদ্ঘাটন করেই আপনার কাছে আসছি মহারাজ। তোমার বুদ্ধির ওপর ভরসা করে আমি ভুল করিনি দেখছি। কি বলো গোপাল? মহারাজ, আপনাকে তো আমি আগেই বলেছিলাম যে বাইরের শত্রুর থেকে ভেতরের শত্রুর হাতই এখানে বেশি লম্বা, আর তারই প্রমাণ নিয়ে আমি আপনার কাছে এসেছি। বলো গোপাল, বলো, তাড়াতাড়ি বলো। মহারাজ, যখনই কোটালের মতো এত দেশপ্রাণ এক মানুষ আততায়ীর হাতে মারা যায়, তাও কাপুরুষের মতো পেছন থেকে তীর মেরে, তখন বুঝতেই হবে যে এর সাথে কোনো আভ্যন্তরীণ ঘটনাই জড়িত। বহিরাগত হলে কোনো উচ্চপদস্থ কর্মচারীকে মারবে, যেমন আপনার সেনাপতি, আর কোটাল ও তার রক্ষীর সাথে আরেকজন কয়েদি ছিল, যাকে কিনা আমাদের দেশের লোকের মতো দেখতে নয়। এতেই আমার আরও সন্দেহ হয়। ঠিক। আমি ওই বাচ্চাটির সাথে গোপনে কথা বলেছি মহারাজ। সে বলেছে যে ওই দিন রাতে কোটাল ও তার রক্ষী আসছিল ঘোড়া ছুটিয়ে,
আর গাছের তলায় বিশাল ঘোড়া নিয়ে সৈন্য সাজে কেউ একজন দাঁড়িয়েছিল, যে ডাকতেই কোটাল থেমে যায় আর তখনই তীর ছুটে আসে। কোটাল মারা গেলে ওই সৈন্য সাজের লোকটি চলে যায়। আমি বাচ্চাটিকে তার নিরাপত্তার জন্য লুকিয়ে রেখেছি মহারাজ। ঠিক করেছো, এরপর বলো। এই সভায় সকলেই জানতো যে আজ আমি সাক্ষীকে নিয়ে আসব, কিন্তু আমি গোপনে রক্ষীকে দিয়ে 3টি পুতুল বানাই, যাতে দূর থেকে দেখলে মনে হয় আমরা আসছি, আর তাদের বসাই আপনার ঘোড়াশালের 2টি সব থেকে প্রশিক্ষিত ঘোড়ার ওপর। এরপর আমি লুকিয়ে থাকি ওই অশ্বত্থ গাছটির ডালে। সন্ধ্যা নামে আমি দেখি আমাদের সবার এক চেনা লোক এক তীরন্দাজ নিয়ে গাছের তলায় আসে। তারা কথাবার্তা বলতে থাকে। কি বলে তারা? তাদের কথা থেকেই জানতে পারি যে অন্য রাজ্য আমাদের রাজ্যকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার জন্য আপনার কোনো এক উচ্চপদস্থ কর্মচারীকে অনেক উপঢৌকন দিয়েছে, আর তারই সাহায্যে আমাদের রাজ্যে ঢুকিয়েছে চর। এ তো ভয়ঙ্কর। আমার গণনা নির্ভুল। তারপর বলো গোপাল। কোটাল যাকে বন্দি করে নিয়ে আসছিল সেই হলো বহিঃশত্রুর চর। তাই তাকে আমাদের রাজ্যের লোকেদের মতো দেখতে ছিল না। আমাদের সৈন্য সংখ্যা, লোকবল, এই সব খবর পাচার করা ছিল তার কাজ। কি ধরিবাজ! সে ধরা পড়লে সব ফাঁস হয়ে যাবে, এই ভয়ে তাকে মেরে ফেলা হয়, আর আপনার একান্ত অনুগত কোটাল আর তার রক্ষীর প্রাণ যায়। আমি জানতাম আমাদেরও মেরে ফেলা হবে, তাই আমাদের বদলে পুতুল আসে ঘোড়ায় চেপে, আর আমি গাছের উপর থেকে সব দেখতে থাকি। তুমি কি জানতে পেরেছো গোপাল যে কে এই ষড়যন্ত্রকারী? হ্যাঁ মহারাজ, সেনাপতি। গোপাল, না জেনে না শুনে কোনো কথা বলবে না। খুব খুব বার বেড়েছে তোমার। আচ্ছা গোপাল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? বিনা প্রমাণে আমি তো আসিনি মহারাজ। সেনাপতির তীরন্দাজ যখন তীর চালিয়েছিল তখনই আমি ওপর থেকে সেনাপতির পিঠে আলতা ফেলে দিই। আপনি দেখুন তো সেনাপতির পিঠে এখনো লাল রং লেগে আছে কিনা। প্রহরী, বন্দি করো, নিয়ে যাও একে আমার চোখের সামনে থেকে। কদিন অন্ধকার কারাগারে থাক, তারপর আমি ওর বিচার করব। গোপাল, গোপাল তুমি ধন্য। আমি অতি নগণ্য মহারাজ। না গোপাল না, আজ তোমার জন্যেই এই রাজ্য এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেল। তাই আজ আমি গলা ছেড়ে বলবো, জয় গোপালের জয়।